শঙ্কর রায়ের ভাষায় এই জীবন অনিশ্চিত, তবু নিশ্চিত কি আছে বলো। কবিকে স্মরণ করছে এই কারণে, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী জনসভা করছেন, ত্রিপুরায়ও আসবেন। অনেক আগে থেকেই তা নিয়ে কিন্তু গুঞ্জন চলছিল, কিন্তু যতবারই ডেট ফিক্স হচ্ছে ততবারই কিন্তু একটা না একটা ভাবে ওই ডেটটা কিন্তু মিস হচ্ছে। ওই তারিখটা 29 ছিল, সেটাকে আবার পিছিয়ে আবার 9-তে আনা হয়েছে। অর্থাৎ আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় আসছেন মাত্র 1 ঘন্টার জন্য, সরকারি কাজকর্ম এবং একসঙ্গে জনসভায় বক্তৃতা দেওয়া। অর্থাৎ রাজনৈতিক প্রচার এবং সরকারি কিছু কাজকর্ম রয়েছে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন কিছু প্রকল্প রয়েছে, সেগুলোর উদ্বোধন করবেন। দুটো কাজকেই একসঙ্গে সম্পূর্ণ করবেন। তো শেষ পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদীর এই জনসভার এই তারিখটি কিন্তু নিশ্চিত হয়েছে এবং আগামীকালকে মোদী ত্রিপুরায় আসছেন। এই ব্যাপারে কথা বলবো এবং এই মোদীর আশাকে নিয়ে কিন্তু যতবারই ডেট ফিক্স হচ্ছিল, এর আগে যে ডেটটা ফিক্স হয়েছিল তার পেছনেও, চলে যাওয়ার পেছনেও একটাই কারণ ছিল কিন্তু, যে পাহাড়ের বিভিন্ন উপজাতি সংগঠনগুলো বারবার বলছিল মোদীর জনসভা বয়কট করবে। বিভিন্ন অশান্তিমূলক পরিবেশ পাহাড় জুড়ে চলছিল এবং আগামীকালকেও সেখানে বন্ধ ডাকা হয়েছে এবং যত ধরনের উপজাতি সংগঠনগুলো রয়েছে একটা অরাজনৈতিক ব্যানারে তারা একত্রিত হয়েছেন এবং এনআরসি ইস্যুতে সরব হয়েছে। ব্যাপারে কথা বলবে আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর রাজ্য সফর ও পাহাড়ে হুলিয়া। আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল রায়, ফরওয়ার্ড ব্লক থেকে। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে নবেন্দু ভট্টাচার্য, নবেন্দু দা বিজেপি থেকে রয়েছে, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমি প্রথম প্রশ্নটা নবেন্দু দার জন্যই রাখবো। এই যে এর আগে একবার আসার কথা ছিল, ডেটটা পিছিয়ে 9 তারিখ হয়েছে, এই যে আসা যাওয়ার মানে এই ডেটটা যে চেঞ্জ হচ্ছিল, একটা যে মানে অনিশ্চিত হয়ে গিয়েছিল যে মোদী আদৌ আসবে কি লোকসভা নির্বাচনের আগে বা নাকি শেষ পর্যন্ত আসছেন। আর একটা জিনিস খুব দারুণ ব্যাপার, নরেন্দ্র মোদী বিধানসভা ভোটের আগে যখন এসেছিল ত্রিপুরায় বিজেপি সরকার গঠিত হয়েছে, আর এবার যখন আসবে বলা যেতে পারে এবং বিজেপির প্রত্যেকেই খুব আশামুখী যে 2টো সিটেই বিজেপি জয়লাভ করবে। কি বলবে এ ব্যাপারে? না, এই প্রথমেই শুরুতে তুমি যেটা বলেছ যে পাহাড়ের এই সমস্ত কিছু কারণে নেতিবাচক কোনো বিষয়ে আলোচনা হচ্ছিল, তার বলে উনি আসেনি, ব্যাপারটা এরকমটা নয়। এখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি এসেছিলেন। বিপ্লব কুমার দেব যেদিন শপথ নেন পুরো মন্ত্রিসভা, সেদিন উনি এসেছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। তারপর সরকারের তরফ থেকে এবং পার্টির তরফ থেকে বহুবার ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটাই ব্যস্ত থাকেন, ওনার এত কর্মসূচি থাকে, যার ফলে বিষয়টা হয়ে উঠছিল না। আর এই অঞ্চলে আসা শুধু ত্রিপুরা হয়ে চলে যাবেন ব্যাপারটা এরকমটা না, 2-1টি রাজ্য ঘুরতে হবে। তো প্রোগ্রামটা ওইভাবে সেট করা হয়। কালকেও উনি অরুণাচল থেকে এখানে আসবেন। আচ্ছা, তো বিষয়গুলি এরকম, এই না যে পাহাড় আমরা জানি, পাহাড়ের অধিকাংশ মানুষ জনজাতি অংশের মানুষ, তারা বুঝতে পাচ্ছেন, তারা আমাদের সঙ্গে আছেন। আগামী দিনে এর প্রমাণ আরও পাওয়া যাবে। তো আমাদের কর্মীদের তরফ থেকে আগ্রহ ছিল, দীর্ঘদিন ধরে আগ্রহ ছিল যে উনি আসুন, নরেন্দ্র মোদী আসুন, এই যে জয়ের কাণ্ডারি উনি আমাদের রাজ্যে আসুন। তো হয়ে উঠছিল না নানা কারণে। তো যাই হোক, উনি আসছেন। এখন আমাদের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আছে ওনাকে নিয়ে, ওনাকে দেখতে চান, ওনার কথা, ওনার বক্তব্য সরাসরি শুনতে চান। টিভিতে তো নিয়মিত দেখেন, কিন্তু সামনে দেখা, কাছে এসে শোনা, কথা শোনা, তার মধ্যে একটা তফাৎ থাকে, মনস্তাত্ত্বিক একটা অন্য বিষয় থাকে। তো সেই কারণে কর্মীদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে, আমরা দেখছি। তো আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবর নিয়েছি, লোক মানে এত লোক আসতে চাইছেন, তাহলে এটা মানে সংখ্যাটা এত বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আমরা বিভিন্ন মণ্ডল বলতে আমাদের যে নির্বাচনী ক্ষেত্র, বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে, সেগুলিকে আমরা মণ্ডল বলি। তো সেই মণ্ডলে যে পদাধিকারীরা আছেন তাদের বলে দেওয়া হয়েছে সংখ্যাটা যেন
সীমিত রাখা হয়। কারণ আগরতলা শহরের প্রচুর লোক আছেন যারা দেখতে যাবেন। হ্যাঁ, নরেন্দ্র মোদীর প্রতি অনেকের অনেক দুর্বলতা আছে, ওনার সম্পর্কে আগ্রহ আছে, তো তারা দেখতে যাবেন, শুনতে যাবেন। তো এই ময়দানে জায়গা হবে না এত লোকের। ফলে আমরা বলেছি যে মানে বিভিন্ন জায়গায় কি পরিমাণে কত সংখ্যা সেগুলি আমরা নিরূপণ করেছি, যাতে কম আসন কার্যকর্তারা জানলে আগে হতো কি কত বেশি সংখ্যায় আনা যায়, এখন পরিস্থিতিটা হচ্ছে কত কমে আনা যায়। আর এটা মানে বলার জন্য বলা না, এটা ঘটনা, মানে আমাদের বলতে হচ্ছে রীতিমতো, না আরও আসতে চাইছে। তো কালকে দেখা যাবে এটা যারা এর বিরুদ্ধে প্রচার করছে তাদের যে কোনো জনভিত নেই কালকেই প্রমাণ হয়ে যাবে। আর তারপরেও তারা যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই সমস্ত বলে কইয়ে বেড়াতে থাকেন যে ওরা কি ওরা নানা ধরনের, মানে মানুষ বুঝে, মানুষ এই সমস্ত বুঝে। এই যে ভারত বিরোধী স্লোগান দেওয়া, তারপর মানে চীনের গুণগান করা, আসলে বিষয়টা হয়েছে কি বামেরা তো এখান থেকে গেছে, তো যার পর ওদের যে সংস্কৃতি আছে কিছুর তো লেশ এখনো রয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নে বামেদের পতন হয়েছে, সোভিয়েত ইউনিয়নও শেষ, কিন্তু তারপরেও রাশিয়াতে তাদের সংস্কৃতি তো কিছুটা রয়ে গেছে, লেশ রয়ে গেছে। এগুলি দূর করা কঠিন, সময়ে সময়ে এগুলি দূর হবে। এই সিপিআইএমের মদতেই এই সমস্ত কিছু হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখন ওরা আন্দোলন করছিল, আজকে দেখা যাচ্ছে সিপিএম একবারই এসে আমরাও আছি এর সঙ্গে, এরকম ভাবটা যেন এরকম। এই বিষয়তে তাদের জাতীয় অবস্থানটা কি সেটা স্পষ্ট করুক না, মানে অদ্ভুত সমস্ত ব্যাপার স্যাপার, মানে একদম রাজনীতি, নোংরা রাজনীতি, এই সমস্ত বিষয়গুলি। ঠিক আছে, মানুষ তো জবাব দেবে, আমরা মানুষের ইয়েতে বিশ্বাসী, মানুষ তার প্রকৃত জবাব দেবে। কালকেই দেখবেন কত লোক হয়। শ্যামলদা, একটা প্রশ্ন করব, যেটা বিজেপি বলছে তাদের একটা বিরাট সফলতা, যে আগে হয়তো বা কতজন লোক আনা যায় সেটার উপর একটা জিনিস ছিল, আর এখন হচ্ছে কি কত কম আনা যায়। আমি এই জায়গাটা আরেকটা বলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের পার্টির প্রোগ্রাম না, আমরা পার্টির তরফে শুধু অভ্যর্থনা জানাচ্ছি ওনাকে শোনার জন্য। এটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি কার্যক্রম, এটা আমাদের পার্টির প্রোগ্রাম না। এবং আমাদের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন ফ্ল্যাগ, ফেস্টুন, টুপি, হ্যাঁ, এগুলি নিয়ে মাঠে প্রবেশ না করে। বাইরে ঠিক আছে, বাইরে ওনাকে অভ্যর্থনা জানাতেই পারে। এখন সিপিএমও যদি অভ্যর্থনা দেয় তাতে তো আমাদের কিছু যায় আসে না, যে কেউ জানাতে পারে। উনি ওইটা সরকারি কার্যক্রম। বিমানবন্দরে যেটা হবে সেটাও না, প্রচার নয়, মোটেই না। হ্যাঁ, সেটা হচ্ছে সরকারি কার্যক্রম। অনুষ্ঠান সবকটাই, 3টে অনুষ্ঠান আছে, 3টে অনুষ্ঠানের সবকটাই সরকারি। ইয়েতে তো 3টে, প্রথমটা হচ্ছে এয়ারপোর্টে আবরণ উন্মোচন মহারাজের, সেটা হচ্ছে সরকারি প্রোগ্রাম। তারপরে ট্রিপল-আইটি, ওইটা ময়দানে হবে। গর্জি থেকে বিরমা পর্যন্ত রেল লাইন, সেটাও ওইখান থেকে হবে বোতাম টিপে। তো সেগুলো সবগুলি সরকারি কার্যক্রম। আমাদের কার্যকর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন টুপি, ফ্ল্যাগ, ফেস্টুন এই সমস্ত নিয়ে প্রবেশ না করেন ময়দানে। সেটা মানে সরকারি অনুষ্ঠান, রাজনীতিকরণ যাতে না হয় একেবারেই। এই যে আগে যেটা বলছিলেন যে আগে লোক আনার জন্য একটা চাহিদা থাকতো যে কতজনকে আনা যায়, আর এখন লোক আসতে চাইছে, শুনতে চাইছে, কিন্তু তারপরেও একটা সীমিত একটা সংখ্যা বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মণ্ডলে, একটু যত সীমিত পরিমাণে আনা যায়। এটা কি বিজেপির সফলতা? না, সফলতা কি সফলতা নয়, সেই বিচারটা তো আমার মনে হয় এইভাবে করা ঠিক হবে না। কারণ প্রোগ্রামটা সরকারি প্রোগ্রাম, হ্যাঁ, এখানে কোনো দলীয় স্ট্যাঙ্ক দেখানোর বিষয় নয়। এটা সম্পূর্ণভাবে সব দলের মানুষই যেতে পারে, এবং ইনভাইটেশন কার্ডও দেওয়া হচ্ছে, বিভিন্ন দলের নেতৃত্বকে দেওয়া হয়েছে, বিভিন্ন মানুষকে দেওয়া হচ্ছে, ভিআইপি যারা সকল ভিআইপি তারাও পেয়েছে বিভিন্ন কাজেই। জিনিসটা তো ঠিক এইভাবে ব্যাখ্যা করাটা মনে হয় ঠিক হবে না আর কি, যে দলীয় প্রোগ্রামে আসছেন তা নয়। এবং এটা তো নবীনবাবু নিজেও বললেন, এটা ভালো কথা যে তাদের ইনস্ট্রাকশন আছে তাদের কর্মীদেরও, যে দলীয় পতাকা না নিয়ে, দলাকা বা টুপি না লাগিয়ে যাওয়ার জন্য। সেটা যেহেতু সরকারি প্রোগ্রাম, সরকারিভাবেই হবে। এর ব্যর্থতা বা সাফল্য সবটাই সরকারের উপর যাচ্ছে, আমি মনে করি আর কি। সেটা কোনো একটা পার্টিকুলার দলের বিষয় নয়। তবে এটা ঠিক যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশে আসছেন, রাজ্যে আসছেন, তাকে আর যাই হোক
ওই যে হুলিয়া জারি করা যেটা বলছেন, হ্যাঁ, এটা পাহাড়ের হুলিয়াটা। এটা সমর্থনযোগ্য বলে আমি মনে করি না। এটা পরিষ্কার করে বলা ভালো, ব্যাপার যাই থাকুক। আর এখানে অরাজনৈতিক সংগঠন বলে যে 6টি দল বা যারা আপনারা বলছেন, তারা সত্যি অরাজনৈতিক দাবি করছে না, তো দাবিগুলো কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল দাবি, আপনি লক্ষ্য করে দেখবেন। এবং এখানে সবচেয়ে আমরা যেটা মানে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এগুলোর কথা বলি, ত্রিপুরা রাজ্যে যেটা রয়েছে বহু আগে থেকেই রয়েছে, মহারাজার আমল থেকে। মহারাজা কোনোদিনই সব জাতি উপজাতি সবাইকে নিয়ে বা জনজাতি যাদের বলে তাদেরকে নিয়ে একসঙ্গেই চলেছেন। এবং এটা আপনারা নিশ্চয়ই জানা আছে, ত্রিপুরাতে যখন সুবে বাংলায় আমাদের রাজভাষা যখন বাংলা হয়নি, তখন ত্রিপুরার রাজভাষা বাংলা ছিল, মানে সরকারি কাজ বাংলা ভাষায় হতো। তো এইগুলো তো মানে মহারাজার যে একটা দূরদৃষ্টি ছিল, দৃষ্টিভঙ্গি ছিল। রবীন্দ্রনাথ এখানে 7বার এসছেন। আবার সেই সঙ্গে সঙ্গে ট্রাইবেল অংশের মানুষ যারা, তাদেরও সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। সেটা বিভিন্ন কারণে কালের গতিতে যেভাবেই হোক নষ্ট হয়েছে এক সময়, আবার নতুন করে একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি হচ্ছিল, আবার সেটা নষ্ট করার চেষ্টা হচ্ছে। এবং এখানে আমি তো যেটা মনে হয় আর কি, উত্তর পূর্বাঞ্চলের যারা আসামের যে ছাত্র সংগঠন আসু, যারা লিড করছে, মানে নেসু বলে যে সংগঠনটা করছে, হ্যাঁ, এখানে যে তাদের নিচ্ছে, এবং এদেরকে জনজাতি অংশের ছাত্র যুবদের আমার মনে বিভ্রান্ত করছে। একটা এমন একটা পরিস্থিতি, আমি আসামে আমার পার্টির কারণেই আমি অনেকবার, যেহেতু আমি অবজারভার, আমি খুব রেগুলার আমার যাওয়া আসা আছে, সেখানে কী ধরনের পরিস্থিতি সেটা আমার চোখের সামনে আমরা দেখছি, অনুভব করছি। সেখানে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এবং এটাও খারাপ যে এইভাবে একটা মানে ভাগ করা, সমাজকে ভাগ করার বা জাতি বিদ্বেষ তৈরি করার চেষ্টাটা খুবই দুর্ভাগ্যজনক। ছাত্র যুবদের বিভ্রান্ত করা হচ্ছে, ওদের মনে একটা ভয় ঢুকানো হচ্ছে যে বাইরে থেকে সব বাংলাদেশের এসে যাবে ত্রিপুরাতে বা নর্থ ইস্টে, তোমরা সবাই ফ্লাডেড হয়ে যাবে, তাদের দ্বারা তোমাদের শিক্ষা সংস্কৃতি তোমাদের কালচার বিপন্ন হবে। কিন্তু বিষয়টা আসলে সেরকম নয়। খুব গভীরভাবে চিন্তা করলে দেখলে দেখা যাবে। আর ত্রিপুরাতেও যদি আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, 80 সালের পর থেকে যদি ধরেন, তাহলে ত্রিপুরার ট্রাইবেল জনসংখ্যা বেড়েছে পার্সেন্টেজ হিসাবে। 29% ছিল মনে করে দেখুন, এখন 31.5 এরকম এসছে। তাহলে সংখ্যা যদি বাড়ে, তাহলে ইনফ্লাক্স হয়েছে বাইরে থেকে, এই তত্ত্ব খাটে না। এটা সোজা অঙ্কের হিসাব, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান যদি দেখেন, তাহলে এই কথা মানতে হবে। তাহলে সরকারি তথ্য বলছে এরকম কোনো ইনফ্লাক্স হয়নি, বা তো এরকম বাইরে থেকে লোক আসছে না এই মুহূর্তে, তো নয়ই। সীমান্তে বেড়াটারও পড়েছে, নিশ্চয়ই কিছু কম বেশি হতে পারে। এটা তো এই অভিবাসন হলো পৃথিবীর একটা চিরন্তন সত্য। মানুষ এক জায়গা থেকে এক জায়গায় যাবে, আসবে, দেবে আর নেবে, মিলেবে। এইটা তো ভারতবর্ষের শাশ্বত ব্যাপার। আর এটা দেশটা ছিল একটা অখণ্ড ভারত, সেটা ভাগ হয়েছে। ভাগ হওয়ার পর আমাদের জাতীয় নেতারা কিছু কমিটমেন্ট করেছিলেন, যারা থাকবে ওইদিকে, দেশ ধর্মের ভিত্তিতে যারা দেশটা ভাগ করেছিলেন, তাদের দায়িত্বটা এড়ানো যাবে না। আজকে কিছু দল আছে যারা এটা নিয়ে বলছে, কিন্তু সেই সময়ে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ করার সময় তাদের কিন্তু রোলটা ছিল নেগেটিভ রোল। তারা এটাকে মানে প্রকারান্তরে না, ডাইরেক্ট উস্কানি দিয়েছে, এমনও আছে ঘটনা, সেগুলো ইতিহাস বলবে। আমি সেই মানে ব্যাখ্যাতে বেশি যাচ্ছি না। কিন্তু সমস্যাটা কিন্তু গোড়া কিন্তু এই জায়গার থেকে শুরু হয়েছে। এখন আপনি পাহাড়ের মানুষদের, পাহাড়ের ছাত্র যুবদের ক্ষোভ থাকতে পারে, নানা রকম বিষয় আছে, কিন্তু তাদের অধিকারটা সুরক্ষিত আছে বলে আমার মনে হয়। এডিসি হয়েছে, ফ্রন্টের আমলে এডিসি হয়েছে প্রথম, এবং আপনি এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের দুজনেরই মানে সমর্থন এবং সহযোগিতায় এডিসিটা 6 শিডিউল অনুসারে হয়েছে। সেখানে তাদের জমি, তাদের ভাষা, তাদের সংস্কৃতি রক্ষা করার ব্যবস্থা আছে। যে ভাষার কোনো স্ক্রিপ্ট ছিল না, সেই ভাষাটাও উন্নত হয়েছে, বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছে, সেই প্রক্রিয়া চলছে। এখনও যাদের মানে এখন তো বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ার সুযোগ আছে ট্রাইবেল ল্যাঙ্গুয়েজে, তাহলে তাদের মানে ভাষা বিপন্ন হচ্ছে, সংস্কৃতি বিপন্ন হচ্ছে, বাইরের লোক এসে সব মানে দখল করে নিচ্ছে। এই যে মিথ্যা প্রচার, এটার বিরুদ্ধে আমার মনে হয় আমাদের সবাই সোচ্চার হওয়া উচিত, এবং মিডিয়ারও সঠিক তথ্যগুলো মানুষের সামনে নিয়ে যাওয়া উচিত। ট্রাইবেল মানুষের মধ্যে তারা অনেকেই সোজা সরল মানুষ, আমরা ব্যক্তিগত জীবনেও দেখেছি। তো তাদেরকে যদি এইভাবে উস্কানিমূলক কথা বলে মানে ইরিটেট করা হয়, বা আমি বলবো ডাইভার্ট করা হয়, কারা করছে কি মনে হয়? এই যে যারা করছে আমরা চোখের সামনে দেখছেন, এই যে আমি বললাম নেসুর নাম দিয়ে বা বিভিন্ন নাম দিয়ে কিছু দল যোগ হয়ে গেছে, বলছে অরাজনৈতিক সংগঠন। আমি আশ্চর্য হচ্ছি যে আমাদের রাজপরিবারের লোকেরাও এর মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, যে মহারাজার ঐতিহ্য, একেবারেই সেই ঐতিহ্যটা কিন্তু রক্ষিত হচ্ছে না। নবেন্দুদের কাছে আসবো। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেব বর্মন যখন পাহাড়ে যাচ্ছেন, সমস্ত উপজাতি সংগঠনগুলো উনার নেতৃত্বে সেখানে স্লোগান দিচ্ছে এনআরসির বিরুদ্ধে, সমস্ত না সমস্ত যাচ্ছে কিনা এটা দিয়ে আবার আমি একটা অংশ বলবো বলতে পারি, কিন্তু আমি বলছি আইপিএফটি দলের
সরাসরি মানে মানে উপরের স্তরের নেতৃত্বরা না গেলেও কিন্তু মহিলারা বলুন, আমি বলছি ছাত্র নেতারা বলুন, তারা কিন্তু যাচ্ছে। অরাজনৈতিক সংগঠন বলতে যারা বোঝায় জনজাতিদের মধ্যে, অরাজনৈতিক সংগঠন প্রকৃত অর্থেই যারা সামাজিক কাজ করছে, নাম করা যে সামাজিক সংগঠনগুলি, একটাও খুঁজে পাবেন না আপনার। যারা রাজনৈতিক ইন্টারেস্ট রয়েছে, উগ্রবাদীরা, আত্মসমর্পণকারী কিছু উগ্রপন্থী কিংবা ধরা পড়া উগ্রবাদী, আদালতের নির্দেশে ছাড় পাওয়া কিছু উগ্রবাদী, তারা সঙ্গে আছেন। বিষয়টা বোঝা যায় কারা কোথা থেকে কি মদত দিচ্ছেন। তারা বহিরাগত যে শক্তি, সে শক্তির, ভারত বিদ্বেষী শক্তির প্রভাব যে সেখানে আছে সেটা প্রমাণ হয়ে গেছে। এখন সমস্যাটা হচ্ছে কি, শ্যামলদা বলার চেষ্টা করেছেন, এই আমাদের রাজ্যে মহারাজার যে ঐতিহ্য, কাজের যে ধরন ও উন্নয়নের ক্ষেত্রে, সমাজের সুস্থ অগ্রগতির ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল, সেক্ষেত্রে মহারাজের যারা উপদেষ্টা ছিলেন তারাও যথেষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। এই জায়গায় প্রশ্ন হচ্ছে, বর্তমান তথাকথিত মহারাজের উপদেষ্টা কারা, সেটা একটা খুঁজে দেখতে হবে। আজকে কোথায় যেন শুনছিলাম, উনি বলছিলেন যে আমরা সিপিএমকে দেখেছি, আমরা আমাদের এখান থেকে চীনের পক্ষে কি করে কথা উঠবে, এই সমস্ত বলছিলেন। সিপিএমের বিরুদ্ধে ওনার ভূমিকা কি ছিল, কি ছিল ওনার ভূমিকাটা? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি এখন কোন দলে আছেন? কংগ্রেসে তো কোন দল চলছে, এই কোন দলে, কারা কোন দলে আছেন তাও তো বোঝা যাচ্ছে না। তিনি যদি কংগ্রেসের হয়ে থাকেন তাহলে কংগ্রেসের অবস্থানটা স্পষ্ট করা উচিত এই ক্ষেত্রে, যে এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে তাদের অবস্থানটা কি। ত্রিপুরা কি অবস্থান, এই তিপ্রাসা বলছে, কে তিপ্রাসা কে আগাছা সেগুলি পরের বিষয়, কালকে আরেকটা সংগঠন হতে পারে আগাছা। তো কংগ্রেসে আছেন, কংগ্রেসে যেমন সংগঠন করছেন, আবার বলা বলিও করছেন। এখানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কি অবস্থান, বা যে লোকগুলো এখানে গিয়ে সামিল হচ্ছেন এই সমস্ত সোসাইটিতে, তাদের কন্ট্রিবিউশন কি, সেগুলি দেখার বিষয়। মানুষ ওদের পিছনে ছুটে আসবে ব্যাপারটা এমন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কিছু যুবক আসছে, কিছু যুবক তাদের সঙ্গে থাকে। ওই দিনও যে ঘটনাগুলি ঘটেছিল, অঘটন বলবো, এই ঘটনাগুলিতে শুরুতে কারা ঘটিয়েছে, কোন যুবকরা ঘটিয়েছে দেখুন তো। ওই এলাকাতে গত এই কয়েক মাসে কি পরিমাণে ড্রাগ কারবারি ধরা পড়েছে দেখুন। নির্বাচনের আগে একটা গাড়ির চালককে যেভাবে হত্যা করা হলো, তাতে তো যারা ধরা পড়েছে তারা এখনো কেউ কেউ আছে, তারা তো নেশায় বুঁদে থাকে না। তারা কারা, তারা কারা, এই সমস্ত বিষয়গুলি প্রশ্ন ওঠে। এই লোকরাই এই সমস্ত কর্মসূচিতে সামিল হচ্ছে, কর্মসূচিতে সামিল হয়ে তীর ছুঁড়ে, মার্বেল দিয়ে ইয়ে করছে, আঘাত করছে। হ্যাঁ, ওই দিনের ঘটনা, একজন সাংবাদিকও আহত হয়েছেন, অল্পেতে রক্ষা হয়েছে, ওনার চোখে পড়েনি, চোখের পাশটায় পড়েছে। তো এই সমস্ত মানে প্রকৃত অর্থেই বোঝা যায় এগুলির জন্মদাতা কারা। জন্মদাতা সিপিএম। আমি শ্যামলদা বামফ্রন্টে আছেন, কিন্তু আমি ওইদিকে একদম বামফ্রন্টে আছেন শ্যামলদা, সিপিএম এর সংস্কৃতিতে তারা বিশ্বাসী নন, আমি জানি। তারা এই ধরনের অপসংস্কৃতিতে বিশ্বাসী না। নানা কারণে, রাজনৈতিক কারণে ওরা তাদের সঙ্গে আছেন। কতদিন থাকবেন সে আলাদা কথা, কিন্তু এই যে পরিস্থিতিটাকে এত ঘোলাটে করে দেওয়া হয়েছে, জনজাতিদের মধ্যে অপসংস্কৃতির প্রবেশ ঘটানো, এগুলিতে তাদের আমলই হয়েছে। এখন আপনি বলুন তো, আজকে তো তিন সাংসদ ইয়ে দিলেন এই বয়কট। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আপনার জাতীয় স্তরে আপনার এটার অবস্থানটা কি এনআরসিতে?
তো তাদের অবস্থান আর আপনার অবস্থান কি এক? ওই ব্যাপারটা কেমন হয়েছে, মানে কোনোভাবে মাটি কামড়ে ধরে রাখা। কেউ আন্দোলন করলো, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আমিও আপনাদের সঙ্গে আছি আন্দোলনের বলে, সঙ্গে আমি রয়েছি। হ্যাঁ বলে এরকম ভাবে সামিল হওয়া অদ্ভুত বিষয়। একটা স্বীকৃত রাজনৈতিক দল এই ধরনের কাজ করতে পারে নাকি? এটা পার্টির প্রোগ্রাম যে আপনারা এরকম করছেন? বারবার এটা জানান দেওয়া হয়েছে, কোথাও লেখা নেই এটা পার্টির প্রোগ্রাম। তো মানে সরকারি অনুষ্ঠানটা বানচাল করার চেষ্টা করেছেন। বয়কট, কিসের বয়কট? জনগণ তো আপনাদের বয়কট করে দিয়েছে। দেখুন না আগামী দিনে কি হয়। একটা প্রশ্ন থাকবে, ত্রিপুরা রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বীকে বামফ্রন্ট নাকি কংগ্রেস? এই এখন কি তারা আলাদা? বামফ্রন্ট কিন্তু আবার বিতর্কিত বিষয়। বামফ্রন্টে কজন বামফ্রন্টে থাকবেন? মনিন্দর রিয়াং বামফ্রন্টে আছেন নাকি এখন? আর না, মনিন্দর রিয়াং তো নেই। সিপিআই এর খালি শুধু এখন অফিসটা আছে, দেখুন না আর কজন থাকে। হ্যাঁ, এমনি তো মানে অফিসে আর ভূতের বাড়িতে পরিণত হবে। হ্যাঁ, মনিন্দর রিয়াং চলে গেছেন, বহিষ্কার। হ্যাঁ, আর বহিষ্কার তো আগে উনি যোগ দিয়েছেন, আগে পার্টির সভাপতি হয়েছেন জনতা দল ইউনাইটেডের, তারপর হয়েছেন বহিষ্কার। আগের দিন উনি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন যে আমি এই জনতা দল ইউনাইটেডের প্রেসিডেন্ট হয়েছি। তারপর পরের দিন বিকালবেলায় প্রায় 24 ঘন্টা বাদে ওনাকে বহিষ্কার করেছে। এই বহিষ্কারের মর্ম কি? তো যাই হোক, সিপিআই আমাদের মানে গণার মধ্যে আসে না। আর সিপিআইএম এর কথা যদি বলেন, সিপিআইএম এর কংগ্রেসের মধ্যে তফাৎ কি? কংগ্রেস এখন অ্যাডভান্স পার্টি হিসেবে কাজ করে। সিপিআইএম এর যে সমস্ত কথাগুলি বলে সিপিআইএম আগে বা পরে কংগ্রেস এইগুলিই বলে। টকশোতে এনে দেখবেন কোনো তফাৎ নেই, ইস্যুতে কোনো তফাৎ নেই রাজ্যে। তো আজকে পশ্চিমবাংলায় সোমেন মিত্র ঘোষণা করে দিয়েছেন যে তাদের কংগ্রেস আর সিপিএম এর জোট হবে। এ রাজ্যে হবে, এ রাজ্যে হবে, টিকে থাকার জন্য হবে। আর 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 এই বিষয় এখানে এই চেষ্টাটা হবে বিজেপি বিরোধী। আমরাও চাই হোক, সমস্ত বিজেপি বিরোধীগুলো একসঙ্গে হোক। হ্যাঁ, যারা 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 রাষ্ট্রবিরোধী শক্তি তারা হোক। ওই জোটে কারা কারা থাকবে তখন দেখা যাবে। যারা চীনের পক্ষে স্লোগান দেয়, আরে আজকে কি অদ্ভুত ব্যাপার, তারা বলছেন নাকি তাদের মধ্যে থেকে এরকম স্লোগান দেওয়া হয়নি, টিভির পর্দায় দেখা গেছে এই স্লোগানগুলি যে দিচ্ছে চীনের পক্ষে, ভারত বিদ্বেষী স্লোগান দেওয়া হচ্ছে। অদ্ভুত। এই রাজ্যে তো এই বিষয়টা মানে খুবই গুরুতর বিষয়। আপনারা আন্দোলন করতে পারেন, আন্দোলন করার অধিকার আছে, কিন্তু গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে করতে হবে, সংবিধানের গণ্ডির মধ্যে থেকে করতে হবে, এর বাইরে গিয়ে না। এই যে আন্দোলন করছেন, বলছেন যে এই হবে সেই হবে, করুন আন্দোলন, হ্যাঁ কে বাধা দিয়েছে? কিন্তু গণতান্ত্রিক উপায়ে সংবিধানের কাঠামোর মধ্যে থেকে। আজকে আমি কয়েকটা জায়গায় বলেছি এই কথা। আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি জানাই, দেশ বিরোধী যে কোনো কার্যকলাপ হলে সরকার যেন কঠোর হাতে দমন করে, এ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। একেবারে। শ্যামলদা, কি করবে? আসবে কি কংগ্রেস এবং বামফ্রন্ট কি না, এটা ত্রিপুরায় জোট সবাই, করবে? এটা বলার কিছু নেই যে বিশেষ করে মানে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের একটা ভিত্তি ছিল, আগেও ছিল বামপন্থীদের, এবং সেটা আপনারা পশ্চিমবাংলায় দেখেছেন যে বামফ্রন্ট বড় মিছিল, মিটিং বা ব্রিগেডে বিরাট সমাবেশ করেছে। তার বেস আছে, বেসটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর এখানে কংগ্রেস কি করবে এটা কংগ্রেসের বিষয়, আমার জানা নেই। তবে আমি মানে বামফ্রন্টগতভাবে এমন কোনো আলোচনা হয়নি যে কংগ্রেসের সঙ্গে কোথাও আমরা প্যাক্ট করতে যাচ্ছি। এখানেও যাচ্ছে না, কলকাতায় আমাদের দলীয় যারা আছেন সেক্রেটারি পশ্চিমবঙ্গে, তারা আমার কথা হয়েছে, এর মধ্যে এরকম কোনো সিদ্ধান্ত আমরা পরিষ্কারভাবে বলেছি যে কংগ্রেসের সঙ্গে আমরা যাব না। এইটা হলো একটা স্ট্যান্ড পয়েন্ট। আগের বছর আগের নির্বাচনে তো অনেক রাজনৈতিক ব্যক্তি, না, এখন কেউ কেউ ব্যক্তিগতভাবে কেউ বলতে পারে তার অপিনিয়ন গুলো, সেটা আলাদা কথা। একটা বিরাট ভুল করছে সিপিআইএম বা বলুন বামফ্রন্ট, একটা ঐতিহাসিক ভুল বলছে যে এই মহাজোটে না ঢুকে। না, সেটা তো আমি তো বললাম এটা কারোর ব্যক্তিগতভাবে কেউ মানে এটা বলতে পারে। ন্যাশনাল লেভেলে তাদের এখনো সিপিএম এর এইরকম কোনো সিদ্ধান্ত নেই, আমি ভালো করে জানি। কেননা কেরালাতে অন্তত এইটুকু জেনে রাখুন, কেরালাতে তারা এখন পাওয়ারে আছে, নিশ্চয়ই কংগ্রেসের সঙ্গে অ্যাডজাস্ট করতে যাবে না, নিশ্চিত। তাহলে এইসব প্রশ্নগুলো আসবে। তাই এইটা ঠিক নয় যে তারা কংগ্রেসের সঙ্গে চলে যাচ্ছে বা কংগ্রেসই করছে। আর সব কিছু যদি সিপিএম করছে বা সিপিএম এর মদতে হচ্ছে, এরকম মানে একটা সরল সিদ্ধান্তে আসা ঠিক নয়।
অনেক কিছু আছে, অনেক মানে কারোর ত্রুটি বিচ্যুতি সব দলেরই আছে, কিন্তু এইভাবে বললে আমার মনে হয় সত্যি কথাটা সঠিকভাবে সামনে আসবে না। আর এখানে যারা এই যে আমরা যারা দেখছি আর কি, এই মানে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে একটা সংঘর্ষ তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা নিশ্চিতভাবেই মানে দক্ষিণপন্থী শক্তি প্রথম তৈরি করেছে। আপনারা সেটা জানেন, ত্রিপুরার ইতিহাসটা দেখুন, তৈরি হয়েছে এইভাবে। আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে মানুষের মধ্যে মন বিষানোর চেষ্টা চলছে, এবং কেন হচ্ছে সেটা একটা সঠিক প্রচারও নেই। ট্রাইবেল মানুষের মধ্যেও সেটা সঠিকভাবে প্রচার যাচ্ছে না। এইটা আমার মনে হয় সবারই একটা দায়িত্ব রয়েছে। ভারতীয় সংবিধানের মধ্যে থেকে মানে আপনাকে যেমন আন্দোলন করতে হবে, ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়েই তো করছে। যারা মন্ত্রী হচ্ছে, যারা কোন সরকারি ক্ষমতা যাচ্ছে বা নির্বাচিত হচ্ছে, তারা কিন্তু সংবিধানের নামে শপথ নিয়ে যাচ্ছে। তো সেইটা সংবিধানের যে মূল যে ভাষ্য, সেটাকে ভায়োলেট করে করা যাবে না। এবং যারা দেশপ্রেমিক শক্তি, তারা কোনোদিনও এই জিনিসটাকে সমর্থন করতে পারে না। আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি, লেফটিস্ট বাট ন্যাশনালিস্ট পার্টি, আমাদের একটা ঐতিহ্য আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্টি। তো সেখানে আমরা এই ধরনের কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে কোনোদিনও হাত মিলাতে পারি না, আমরা সমর্থন করবো না। যেখানে আমাদের যতটুকু শক্তি আছে আমরা তার বিরোধিতা করছি। আসামে আমাদের অনেকটা ফ্লো হয়েছে বিরাটভাবে, আমরা মনে হয় আমরা আগামী নির্বাচনেও দেখতে পাবেন। পঞ্চায়েতের নির্বাচনে আমরা ওখানে এই প্রথম খাতা খুলেছে, আগে ছিল না, দল ছিল কিন্তু সেরকমভাবে ছিল না, এখন সেটা হয়েছে, নতুনভাবেই হচ্ছে। তা আমার মনে হয় এটা করার সুযোগ আছে। আর এখানে ত্রিপুরাতে সবচেয়ে আগে দরকার মানে শান্তি সম্প্রীতির আবহাওয়াটা যাতে নষ্ট না হয় দেখা। এখন যারা ওই যে ওই হুলিয়া জারি করছে, এটার হলো একটা অর্থ হলো যে তুমি কনসোলিডেট করছো অন দ্য বেসিস অফ সাম মানে ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল, এই ফিলিংস থেকে করছো। এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটার বিরোধিতা সবারই করা উচিত আমার মনে হয় আর কি। সত্যিকারের যারা গণতান্ত্রিক মানুষ বা ত্রিপুরার কথা যারা, ত্রিপুরার কি ভিত রয়েছে বামফ্রন্টের? ত্রিপুরার ভিত তো আছে, ত্রিপুরার ভিত নেই তো বলা যাবে না। ত্রিপুরার যথেষ্ট ভোট এখনও বামফ্রন্ট পাবে। ইলেকশন হলেই বুঝতে পারবেন, ইলেকশনটা ফেয়ার হতে হবে, ইলেকশন কিন্তু ফেয়ার হতে হবে, এটা একটা কন্ডিশন। এবং তাহলেই বুঝতে পারবেন ত্রিপুরার বামফ্রন্ট আছে কি নেই। আর কংগ্রেস আছে, কংগ্রেস যেরকম আছে, কংগ্রেস থেকে গিয়েই তো বিজেপি হয়েছে বেশিরভাগ মানুষ, এটা তো বিজেপির নেতারাও স্বীকার করছে। যাদের 1.25% ভোট ছিল আগের নির্বাচনে, সেটা তারা 50-এর উপর চলে গেছে মানে জোট করে। সেটা কী করে সম্ভব হয়েছে? বাইরের অন্য লোকের কাছে, প্লাস বামপন্থীদের মধ্যেও একটা বড় অংশ সুইং করেছিল ভোট, 6%, হ্যাঁ 7.5% শুনেছি। তাহলে যাই হোক, সেটা হয়েছে। কিন্তু সেটা যে থাকবে এখন ইলেকশন হলেই বোঝা যাবে থাকবে কিনা। মানুষের প্রত্যাশার সঙ্গে এগুলো মিলিয়ে কাজ করতে হবে। আমার কথা হলো যে যাই হোক, ইলেকশন থাকবে, সব কিছুই হবে, কিন্তু আপনি যদি এই শান্তি সম্প্রীতি মানুষের মধ্যে বিভেদটা তৈরি করেন, হ্যাঁ এটা সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা চলে, তাহলে তো এটা তো সাংঘাতিক বিপদ হবে ত্রিপুরার জন্য। বিশেষ করে নর্থ ইস্টে এমনি ত্রিপুরা একটা অকওয়ার্ড পজিশনের মধ্যে আছে, মানে ভৌগোলিকভাবে চিন্তা করলে। এখন অনেকটা পরিবেশগতভাবে বা অন্য জিওগ্রাফিক্যালি আরও কিছু করার চেষ্টা হচ্ছে, রাস্তাঘাট কানেকশান, হ্যাঁ। তো সেগুলো যদি আস্তে আস্তে হয়, নিশ্চয়ই আরও সামনের দিকে যে আমরা যেতে পারবো। এটা তো গেটওয়ে হতে পারে ত্রিপুরা, কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে বা ততক্ষণ তো আপনার নির্ভরতা থাকবে। নর্থ ইস্টের কোনো জায়গায় অশান্ত হলে ত্রিপুরার উপর তার এফেক্ট পড়ে, আপনারা লক্ষ্য করে দেখবেন। যে কোনো জায়গায় হলে এটা রেল রোকো করলো, রাস্তা রোকো করলো, এটা ত্রিপুরার উপর এফেক্ট এসে যাচ্ছে। ঠিক, এটা বরাক ভ্যালি এবং ত্রিপুরা সবচেয়ে বেশি এইখানে বঞ্চিত হচ্ছে নানা কারণে এই ধরনের আন্দোলনের। তো এইটার বিরুদ্ধে আমাদের আওয়াজ কেন উঠবে না? আর নাগরিকত্ব বিলের নিয়ে লড়াই হচ্ছে, এনআরসি নিয়ে নয়। ত্রিপুরার, আমি এটা বলবো, ত্রিপুরার পরিপ্রেক্ষিতে আলাদা, আসামের সঙ্গে এটা মেলানো যাবে না। আসামে 1951-এ এনআরসি প্রথম হয়েছিল, ত্রিপুরাতে এমন কোনো এনআরসি হয়নি কোথাও। এখন কিছু লোক চেষ্টা করছে সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এনআরসি চালু করা যায় কিনা, সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু আমার মনে হয় এতে এখানে সরকারের পরিষ্কার দায়িত্ব থাকা দরকার। আমি দেখেছি মুখ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন যে এনআরসির প্রয়োজন নেই ত্রিপুরাতে। যাই হোক, এ নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, এবং আপনারা শুনেছেন এখানে পদাধিকারীদের বিরুদ্ধে যে কোনোভাবে এখানে কেস হয়েছে, হ্যাঁ রিট পিটিশন, হ্যাঁ তো তিন দিন আগে মানে পদাধিকারী যারা রয়েছেন অফিসাররা, তাদের এগেইনস্টে তারা ঠিক আছে, কেউ দাবি করতে পারে, কিন্তু এটার জন্য আপনার কোর্টে যেতে হলো, হাইকোর্টে যেতে, মানে সুপ্রিম কোর্টে যেতে হলো, এটাও একটা বিশেষভাবে লক্ষণীয় বিষয় আর কি। তো যাই হোক, সেগুলো হলো গোলা জলে যার যার সিদ্ধান্ত, মানে কাজ করার কারোর প্রবণতা আছে, করতে পারে। কিন্তু আমার কথা এখানে, যা যদি সত্যিকারের যে জিনিস তথ্য সেটা বেরিয়ে আসুক। কিন্তু নাগরিকত্ব বিলের নামে যেটা চলছে, এটা মোটেই ঠিক নয় যে হিন্দু বাঙালিরা সব সুযোগ পেয়ে যাচ্ছে। নাগরিকত্ব বিলে এমন কথা লেখা নেই। বিলটা ভালো করে দেখুন, পরিষ্কার করে ওখানে লেখা আছে যারা ওখান থেকে ধর্মীয় কারণে আসবে, তাদের শরণার্থী হিসেবে তারা স্বীকৃত পাবে। এটা কিন্তু আবার দুটোর মানে দুদিক আছে। এক হলো আমি এখানে স্থায়ী বাসিন্দা, আমাকেও শরণার্থী বানিয়ে দিতে পারে,
তাহলে হিন্দু বাঙালির কিন্তু কোনো খুব একটা লাভ হচ্ছে এরকম কিছু নয় বিল। এটা নিয়ে একটা অযথা হইচই শুরু করে দেওয়া হয়েছে। এই বিলে বিজেপি কিন্তু হিন্দু বাঙালিতে বিশেষ মানে পরিত্রাতা হিসাবে বেরিয়ে আসছে না। এমন কতগুলো ধারা রয়েছে যেগুলো দিয়ে আপনি শরণার্থী হিসাবে হয়তো জায়গা পেতে পারেন, তাও 2014 সালের ডিসেম্বরের মধ্যে যদি এসে থাকেন, তারপরে নয়। এটা কাটো বিয়ার আছে। তা আমরা শুধু বিরোধিতা বামপন্থীরা বলেছি যে ধর্মীয় ভিত্তিতে করা ভারতীয় সংবিধান বিরোধী, এটা এই কারণে আমরা বিরোধিতা করছি, নীতিগত কারণে। কিন্তু এর সঙ্গে আমরা একটা কথা বলছি, আমাদের পার্টির কথা বলছি, যে আপনার ন্যাশনাল কমিটমেন্ট আছে, জাতীয় নেতাদের কমিটমেন্ট আছে। ছিল এক সময় নেহরু লিয়াকত চুক্তি হয়েছিল, আপনারা জানেন, নানা কারণে। ইন্দিরা মুজিব চুক্তি তো পরে হয়েছে। তারপর একটা রাজীব গান্ধী একটা চুক্তি করলেন 1985-এ, আসাম চুক্তি। একেবারে একতরফা একটা চুক্তি হয়েছে, মানে আশুর সঙ্গে করেছেন। আশুই যদি সারা আসামের সমস্ত অংশের মানুষের রিপ্রেজেন্টেটিভ কখনো ছিল না, তাদের দিয়ে করেছেন। ভুল একটা সিদ্ধান্ত হয়েছে বলে আমরা মনে করি। যারা স্টেক হোল্ডার তাদেরকে ডেকে আনেনি, আর সবার মতামত নিয়ে তো করা উচিত ছিল। তারপর এখানে আরেকটা মারাত্মক একটা ধারা তৈরি করেছে, আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদের সবারই নজর রাখা উচিত, আপনাদের মিডিয়াদের আরও বেশি নজরে থাকা দরকার। যে একটা আসাম ধারা 6 নম্বর চুক্তিটা, ধারার যে এইটা আরও বিপজ্জনক। অসমিয়াকরণ বলছে। তাহলে কারা, হু আর দ্য আসামিজ, অ্যাকচুয়াল রিয়েল আসামিজ, ইন্ডিজেনাস পিপুল বলতে কাদের বোঝাচ্ছে, এটা বলতে হবে তো পরিষ্কারভাবে। এগুলো নেই, এগুলোর সংজ্ঞা নেই, কিছু নেই। আপনি এখন বলবেন সমস্ত বাংলা ভাষা কথা বললেই সব বিদেশি হয়ে যাচ্ছে, এইরকম একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা হচ্ছে। ত্রিপুরা তো তাই করার চেষ্টা হচ্ছে, ট্রাইবেলদের মধ্যে বোঝানো হচ্ছে সমস্ত বাঙালি হলো বিদেশি। তাই এইটা তো বন্ধ করতে হবে। এই মিথ্যা প্রচার কেন? আমার কথা একটা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আছি, একটা প্রশ্ন করব। প্রথম যে কর্মসূচিটা রয়েছে সেটা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তির উন্মোচন করবে। এই মূর্তি নিয়েও কিন্তু অনেক জল গলা হয়েছে, সেটা নিয়ে যদি কিছু একটা যারা করবেন সে নিবে। এখন আর বিবাদের রাজমাতা নিজে বলছে এই মূর্তির নাকি মিল পড়ছে। আমি বলছি ত্রুটি তো থাকতেই পারে, কিন্তু এখন তো শুনেছি ঠিক করা হয়েছে, এখন তো কোনো সমস্যা নেই। আমি ওই দিন আপনাদের এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম আপনারা অপেক্ষা করুন, দেখুন বিবাদের কোনো অবকাশ থাকবে না। সত্যি অবকাশ নেই, আর অনেকে দেখেও আসছেন মূর্তি। কালকে উদ্বোধন হবে, দেখবেন এতে কোনো সমস্যা থাকবে না, এটা কোনো সমস্যা থাকবে না। তবে মানে সমস্যা সৃষ্টির চেষ্টা হচ্ছে বিভিন্ন দিকে, সেই চেষ্টাটা কিন্তু সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিহত করবেন। কালকের অনুষ্ঠান বয়কট যারা করেছেন তারা বুঝবেন তাদের অবস্থান কি। আমার মনে হয় না বামফ্রন্ট তো ডাক দেয়নি, সিপিআইএম তারা বয়কট করছে, বামফ্রন্টের তরফ থেকে অন্য কেউ জানা নেই। সামল তারা তো যাচ্ছেন নাকি আপনার? আমরা তো এই ব্যাপারটা তো আমি জানি না, আমি আপনার থেকে শুনলাম যে আপনি বললেন যে 3 জন সাংসদ দিয়ে করেছেন। কেন কি ব্যাপার এটা আমি জানতে হবে আর কি, আমি জানি না ঠিক সঠিকভাবে। তবে নিশ্চয়ই মানে এনআরসি নিয়ে কিন্তু প্রবলেমটা নয় এখানে প্রবলেমটা হলো জাতীয় ওই নাগরিক সংশোধন, এইটা নিয়ে 2016 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 তার ব্যাপারটা নিয়েই গন্ডগোলটা তৈরি করা, মানে গন্ডগোল হয়েছে বা যাই হোক হয়েছে। এটা বিরোধিতা কেউ করতেই পারে, কারোর সবারই সাংবিধানিক রাইট আছে, কিন্তু সেটা যুক্তিকার্যভাবে করা উচিত। 2 নম্বর হলো এটা দিয়ে কোনো সাম্প্রদায়িক তাস কেউ খেলতে না পারে। না, সাম্প্রদায়িক রাজনীতি তো হবেই, রাজনীতি আপনি অ্যাভয়েড করতে পারবেন, কিন্তু সাম্প্রদায়িক তাস খেলাটা খারাপ। যে যাই করুক, সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষ তৈরি করাটা অত্যন্ত খারাপ। এইটা যাতে না হয় সেটা দেখতে হবে। আর যে কর্মসূচিতে উনি আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, সবকটাই সরকারি কর্মসূচি এবং রাজ্যের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। মহারাজা বীর বিক্রমকে আমরা মনে করি যে উনি যে গতিতে কাজ শুরু করেছিলেন সেই গতিকে আরো ত্বরান্বিত করা প্রয়োজন, শিক্ষা বা অন্যান্য অনেক ক্ষেত্রে। তো সেই অনুযায়ী আমরা কাজও করছি। তো মহারাজের পুস্তকের একটা উদ্বোধন হবে। তো সবগুলি ক্ষেত্রেই রাজ্যের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। রেল দেখুন বিলোনিয়া পর্যন্ত চলে যাচ্ছে, আর যে গতিতে এগিয়ে যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বড়, ব্যবসা বাণিজ্যের সঙ্গে এটা একটা বড় ধরনের বিষয় হয়ে দাঁড়াবে। তারপরে এই IIIT সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তারা কি বয়কট করতে চান? উন্নয়নটা বয়কট করবেন, রাজ্যের উন্নয়ন চান না ওনারা। ঠিক আছে, জনগণ ওনাদের বয়কট করবো, দেখবেন তো কালকে কত জনজাতি অংশের মানুষ আসে,
তাদের চিরাচরিত পোশাকে, তা তো তারা দেখবেন হুলিয়া জারি করেছেন, হুমকি দিয়ে আটকে রাখা যাবে? কজন হুমকিদাতারা কয়জন? মানুষ কিন্তু এই সমস্ত মানে আগের অবস্থানে নেই। আগে যেভাবে মানুষ চলতেন বা জানতেন বুঝতেন, এখন ওই অবস্থানে নেই। সেই একেবারেই আমরা আজকের এই তক্ক যুক্তিগপ্প অনুষ্ঠানে কথা বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন, তার রাজ্য সফর এবং পাহাড়ে যে এনআরসি নিয়ে বলুন বা বিভিন্ন বিষয় নিয়ে আজকে পাহাড় উত্তপ্ত, পাহাড়ের বিভিন্ন জনজাতি অংশের মানুষরা সেখানে প্রতিবাদ করছে, বয়কট করছে, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। এবং যেটা নবেন্দুদা বলছিল যে আগামীকালকের যে কর্মসূচিটা রয়েছে প্রধানমন্ত্রীর আমাদের রাজ্যে, সেটা মানে সম্পূর্ণই সরকারি কর্মসূচি, সেখানে রাজনৈতিক ভাষণ বা সেখানে কোনো রাজনীতির সভা হবে না। আজকের মতো তক্ক যুক্তি গল্প আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি। নমস্কার।